সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা এক্সপ্লেইন করব সম্প্রতি চরকিতে মুক্তিপ্রাপ্ত ফ্ল্যাশ ফিকশন ওয়েব ফিল্ম থার্সডে নাইট। আমাদের নগর জীবনে বৃহস্পতিবার রাত এক বিশেষ গুরুত্ব বহন করে, কারণ কর্মচাঞ্চল সপ্তাহ শেষে এই রাতটি আমাদের জীবনে এনে দেয় ছুটির আমেজ। পাশ্চাত্যের সংস্কৃতিকে আলিঙ্গন করে বেড়ে ওঠা আমাদের তরুণ প্রজন্মের অনেকেই বৃহস্পতিবার রাতে বন্ধু বান্ধব মিলে মেতে ওঠে পার্টিতে। এরকমই এক পার্টিতে মিথিলা নামের এক মেয়ের জীবনে হয়ে যাওয়া কালো অধ্যায় নিয়ে গড়ে উঠেছে থার্সডে নাইট ওয়েব ফিল্মের গল্প। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট সেমিস্টারে 3 সাবজেক্টে ফেল করার পর ইমন বুঝেছিল পড়াশোনা করে খুব বেশি আগাতে পারবে না সে, তাই টাকা জমিয়ে ফাইনাল ইয়ারে এসে সে শুরু করে দেয় নিজের ফুড কার্টের ব্যবসা। মূলত পিৎজা বানাতো সে। তো একদিন তার ফুড কার্টে খেতে আসে তার ভার্সিটির বন্ধুরা। তাদের মধ্যে ইমনের কাছে সবচেয়ে বেশি স্পেশাল ছিল মিথিলা নামের একটি মেয়ে। হ্যাঁ, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আপনারা বাংলাদেশ থেকে যাকে দেখেছেন সেই মিথিলাই। তবে মিথিলা ছাড়া বাকি বন্ধু বান্ধব ইমনকে নিয়ে সবসময় টিটকারি করে চলত। ইমনের দোকানের নাম ছিল পোকার্স কিচেন, আর এটাকে বিকৃত করে তারা বলছিল জোকার্স কিচেন। এর পেছনের একটা কাহিনী আছে যেটা আমরা পরে জানব। তবে ইন শর্ট বলতে গেলে রেহান নামের একটি ছেলে মিথিলাকে ভার্সিটির শুরু থেকেই পছন্দ করত, আবার ইমনও পছন্দ করত মিথিলাকে। কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেলের বাকি সবাই রেহানের বেশি ক্লোজ ছিল, তাই তারা সবাই মিলে ইমনকে দমিয়ে রাখতে পছন্দ করত। তাদের ভার্সিটির শেষ সপ্তাহ উপলক্ষে তারা চাইছিল বৃহস্পতিবার রাতে একটা উদ্দাম পার্টি করতে। থার্সডে নাইটের সেই পার্টিতে মদসহ থাকবে যাবতীয় নেশাদ্রব্য। মিথিলা এমনিতে আগে কখনো মদ না খেলেও ভার্সিটির শেষ পার্টি হিসাবে এবার খাবার সিদ্ধান্ত নিয়েছে। সে থার্সডে নাইটের সেই পার্টিতে ইমনকেও দাওয়াত দিয়ে যায়। ইমন শুরুতে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। দেখতে দেখতে চলে আসে বৃহস্পতিবার, দ্য গ্রেট থার্সডে নাইট। তাদের এক বন্ধুর পরিচিত রিসোর্টে তারা সবাই এক হয়। মিথিলা পুরো লেডি ইন রেড সেজে আসে, আর ইমন সুইমিং পুলের পাড়ে গিয়ে মিথিলার সঙ্গে গল্প করতে থাকে। ইমনকে নিজের পছন্দের মানুষের সাথে এত ক্লোজ অবস্থায় দেখে স্বভাবতই রেগে যায় রেহান, কিন্তু পার্টি মুড নষ্ট করতে চায় না দেখে আপাতত চেপে যায় সে। কিন্তু ইমন মিথিলাকে বারবার সতর্ক করতে থাকে এবং মিথিলাকে বলে এই জায়গাটা সেফ না, মিথিলার উচিত হবে না এখানে ছেলেদের সাথে মদ খাওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু মিথিলা গত 4 বছর ধরে এদের সাথে মিশেছে। এরা মিথিলার কাছে নিজের ভাইয়ের মতোই। তার উপর এখানে সে একাই নারী এরকম নয়, তাদের সঙ্গে নওরিন নামের একটা মেয়েও আছে যে কিনা মিথিলারই বান্ধবী, তাই সে তাদের সঙ্গে সেফ ফিল করে। এসব কথাবার্তার মাঝে তামিল নামের এক বন্ধু মিথিলাকে ভেতরে ডেকে নেয়। মূলত সে একটা মাদক রেডি করেছে, সেটা ট্রাই করার জন্যই ডেকে নেয় সে। মিথিলা ভেতরে যাবার পর ইমন আরও বেপরোয়াভাবে তাকে নিষেধ করতে থাকে মদ না খাওয়ার ব্যাপারে। তখন রেহান রেগে যায়। সে ইমনকে পাল্টা প্রশ্ন করে কেন ইমন তাদেরকে আনসেফ বলছে। এসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন বলে আজকে মিথিলাকে নিয়ে রেহানরা কি প্ল্যান করেছে সেটা সে শুনে ফেলেছে। এই কথা শোনার পর রেহান বেশ রেগে যায় এবং সে ইমনকে মারধর করা শুরু করে। মিথিলা বাঁচানোর চেষ্টা করলেও এক পর্যায়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় ইমন সেখান থেকে বের হয়ে চলে যায়। ইমন চলে যাওয়ার পর মিথিলা রাগ করে ড্রিঙ্কস করা শুরু করে। একের পর এক পেক শেষ করতে থাকে সে। মিথিলার বন্ধু বান্ধবীরাও অবাক হয়ে যায় মিথিলাকে এভাবে লাগাম ছাড়া বেপরোয়াভাবে মদ্যপান করতে দেখে। একসময় মিথিলার নেশা ধরে যায়। তারপর কি হয়েছে কিছুই তার মনে নেই। মিথিলার সেন্স আসে পরদিন রাতের বেলায়। নিজেকে আবিষ্কার করে তার কাজিন নাবিলার বাসায়। নাবিলার কাছ থেকে সে জানতে পারে গত রাতে নাকি এক উবার ড্রাইভার মিথিলাকে নামিয়ে দিয়ে গেছে বাড়িতে। মিথিলা নাকি রাস্তায় মাতলামি করছিল, এমন সময় এক ছেলে তাকে উঠিয়ে দেয় উবারে। এরপর থেকে সে বাসায় ঘুমাচ্ছে। কিন্তু মিথিলা হঠাৎ বুঝতে পারে তার শরীরের সঙ্গে কিছু একটা করা হয়েছে। লিপস্টিক এলোমেলো হয়ে গেছে, সেই সাথে শরীরের নিম্নাংশে প্রচণ্ড ব্যথা। বাথরুমে গোসল করতে গিয়ে সারা শরীরে অনেকগুলো কামড়ের দাগের চিহ্ন। মনে পড়ে যায় রাতের বেলা সে মদ খাওয়ার পর রেহানের সাথে গানের সাথে নাচ করছিল সে। এরপর আর কিছুই মনে পড়ে না মিথিলার। শেষ 12 ঘন্টা যেন তার মেমোরি থেকে কেউ মুছে দিয়েছে। কিন্তু সে বুঝতে পারছে তার সঙ্গে নোংরা কিছু করা হয়েছে।
মিথিলার কাজিন নাবিলা বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে। মিথিলা ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য ইমনের সঙ্গে দেখা করে। ইমন জানায় সেদিন রাতে পার্টি শুরুর আগে সে রেহান এবং রেহানের বন্ধু তামিলের কথোপকথন শুনে ফেলেছিল। রেহান বলছিল আজকেই তার শেষ সুযোগ। মিথিলা আজ মদ খাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাই যা করার আজকেই করতে হবে। সেই সাথে রেহান ভিডিও করার দায়িত্ব দেয় তার বন্ধু তামিলকে। মিথিলা সব শুনে দ্রুত থানায় যায়। তাকে সঙ্গ দেয় ইমন। থানায় এসআই এর কাছে মিথিলা সবকিছু খুলে বলে। ভার্সিটিতে সে 4 বছর পড়েছে, তখন প্রায়ই বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে সে পার্টি করেছে, কিন্তু কখনোই ড্রিঙ্ক করেনি। এই পর্যায়ে আমরা জানতে পারি মিথিলার যখন 12 বছর বয়স তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। ফলে মিথিলা বেশ একাকিত্বের মধ্যে বড় হয়েছিল, তাই সে তার বন্ধুদেরকে খুব গুরুত্ব দিত। কিন্তু এবার পার্টিতে গিয়ে প্রথমবারের মতো ড্রিঙ্ক করার পর তার আর হুঁশ ছিল না, আর সে ধারণা করছে সেই সুযোগে সেখানে থাকা কেউ তার সঙ্গে খারাপ কাজ করেছে। তবে দায়িত্বরত এসআই মামলাটা নিতে চায় না। তার কারণ এই ঘটনাটা পুরোটাই মিথিলার অনুমান, এখানে কোনো প্রমাণ নেই। মিথিলা স্বেচ্ছায় সেই বাড়িতে গেছে, তারপর তার সঙ্গে কি হয়েছে সে ব্যাপারে বলতে পারছে না কেউ। আরেকটা কারণ হলো তার অভিজ্ঞতা থেকে সে দেখেছে এ ধরনের শারীরিক নির্যাতনের মামলাগুলো বেশিরভাগ সময়ই ভুয়া হয়, আবার অনেক সময় ভিকটিম এবং অপরাধী দুজনেই মিউচুয়াল করে ফেলে। তাই শক্তপোক্ত প্রমাণ ছাড়া থানায় অভিযোগ নিতে আসাটা মিথিলার উচিত হয়নি বলে সে জানায়। তার উপর মিথিলা নিজেও তো একটা অপরাধ করেছে, সেটা হলো সে তো নিজেই স্বীকার করেছে যে সে পার্টিতে গিয়ে মদ পান করেছে, সেটাও তো আইনের চোখে একটা অপরাধ। তবে ইমন তখন প্রতিবাদ করে ওঠে। যেহেতু মিথিলা তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন দেখতে পেয়েছে, তাই সে দাবি করে পুলিশ ব্যাপারটা তদন্ত করা উচিত। পার্টিতে উপস্থিত থাকা ছেলেমেয়েদেরকে ডেকে এনে তাদের সাক্ষ্য নেওয়া উচিত এবং রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা উচিত। এসব কিছুর মধ্যেই হঠাৎ করে থানার ভেতরে ইন্টারোগেশন সেল থেকে চিৎকার ভেসে আসতে শুরু করে। আমরা তখন সেই থানার ওসি এর সঙ্গে পরিচিত হই। এই থানার ওসি একজন নারী, যার নাম শারমিন। কিছুদিন আগে এক লোক বাসে স্কুলের এক মেয়েকে উত্ত্যক্ত করছিল। ঘটনার কোনো প্রমাণ ছিল না, মেয়ের বাবাও তাই আইনগতভাবে কিছু করতে পারেনি। কিন্তু মেয়ের কাছে প্রকৃত সত্য জানার পর ওসি শারমিন নিজেই সেই লোকটাকে উঠিয়ে নিয়ে এসেছে এবং থানায় ভরে কয়েকদিন ধরে এমন মার মারছে যাতে লোকটি জীবনেও আর এরকম ভুল না করে। শারমিন খুব ভালো করেই জানে কোর্টে নিয়ে গেলে লোকটির জামিন পেতে একদিনও সময় লাগবে না, তাই আসামির সামনে এরকম রুদ্র মূর্তি ধারণ করে সে তাকে শাস্তি দিতে চায়। তবে থানার ভেতরে আসলেও মহিলা ওসিরা এরকম শাড়ি পরে ক্রিমিনালদেরকে মারে কিনা সেটা আমার জানা নেই। প্রিয় দর্শকবৃন্দ, কমেন্টে জানাবেন আপনারা কখনো থানার ভেতরে কোনো দায়িত্বরত নারী পুলিশ কর্মকর্তাকে শাড়ি পরে থাকতে দেখেছেন কিনা। তো যাই হোক, শারমিন মিথিলার কাছ থেকে সব কিছু শুনে সেদিন পার্টিতে থাকা সবাইকে তুলে আনে। নওরিন, রেহান, তামিল, শুভ, ইমন এবং তাদের সঙ্গে যুক্ত হয় সেই উবার ড্রাইভার যে মিথিলাকে রাতের বেলা বাড়িতে পৌঁছে দিয়েছিল। ওসি শারমিন সবাইকে ইন্টারোগেশন করা শুরু করে। সবার প্রথমে সে ইমনের বক্তব্য নেয়। ইমন ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্টে ফেল করে ওই সেমিস্টারে ড্রপ আউট হয়ে গিয়েছিল। তাই ইমনের সঙ্গে যে সমসাময়িক বন্ধুরা ছিল তাদের কারোরই তেমন কোনো যোগাযোগ ছিল না, শুধু এদের মধ্যে ব্যতিক্রম ছিল মিথিলা। মিথিলা শুরু থেকেই ইমনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এমনকি ইমনের ওই পার্টিতে আসা কিন্তু মিথিলার অনুরোধের কারণেই সম্ভব হয়েছে, তা না হলে রেহান কিছুতেই ইমনকে সেই পার্টিতে দাওয়াত দিত না। মিথিলাকে রাতের বেলায় উবারে করে যে বাসাতে পৌঁছে দেওয়া হয়েছিল সেটা ছিল তার কাজিন নাবিলার বাসা। নাবিলার কাছ থেকেই সেই উবার ড্রাইভারের খোঁজ পেয়েছিল পুলিশ। সেদিন পার্টিতে শুভ নামের আরেকটি ছেলে ছিল, সেও মূলত রেহান এবং তামিলের ভার্সিটি এর ফ্রেন্ড। তার কাছ থেকে শারমিন জানতে পারে রেহান ছিল মিথিলার ইউনিভার্সিটির প্রথম বন্ধু। তাদের কাছে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ওসি শারমিন ডেকে আনে সেই উবার ড্রাইভারকে। এই লোকটির নাম মাকসুদ আলম। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। অবসরের পর প্রায়ই রাতে গাড়ি নিয়ে বের হন এবং উবারে ট্রিপ দেন তিনি। বৃহস্পতিবারে গভীর রাতে মিথিলার ফোন থেকেই তাকে উবারে কল করা হয়। সে গাড়ি নিয়ে গেলে দেখতে পায় অনেকটা কমলা বা জিঞ্জার কালারের একটা হুডি পরা একটা ছেলে, যার মুখে ছিল মাস্ক। সে মিথিলাকে গাড়িতে উঠিয়ে দেয় এবং তার হাতে একটা ফোন নাম্বার দেয়। সেই নাম্বারটা ছিল মূলত মিথিলার কাজিন নাবিলার এবং সেখানে ফোন করেই সেই উবার ড্রাইভার নাবিলার বাসায়
মিথিলাকে পৌঁছে দেয়। এরপর ওসি শারমিন মিথিলাকে ইন্টারোগেশন রুমে নেয় এবং তার কাছ থেকে জানার চেষ্টা করে যে অপরাধী কে হতে পারে। মিথিলা জানায় তার যখন 12 বছর বয়স তখনই তার মা বাবার সেপারেশন হয়ে যায়। তার মা বাবা দুজনেই অ্যালকোহলিক ছিলেন এবং তাদের অ্যাঙ্গার ইস্যুও ছিল। মিথিলা বড় হবার পর তার এই অ্যাঙ্গার ইস্যু থাকে না, কিন্তু তার মধ্যে যেটা থাকে সেটা হলো গ্যামোফোবিয়া, অর্থাৎ সে কখনোই কোনো রিলেশন বা বিয়েতে জড়াতে চাইতো না। মিথিলা ভার্সিটির শুরু থেকেই বুঝতে পারত রেহান তাকে অনেক পছন্দ করে, আবার ইমনেরও তার প্রতি আকর্ষণ ছিল, সেটা তার অজানা ছিল না। কিন্তু নিজের বাবা মায়ের বাজে অভিজ্ঞতার কারণেই কোনো সম্পর্কে জড়াতে চাইতো না মিথিলা। সবার কথাই মোটামুটি ঠিক ছিল, কিন্তু ওসি শারমিন ইমন আর রেহান দুজনের বক্তব্যে কিছু অমিল খুঁজে পায়। ইমনের কাছে মিথিলা ছিল প্রথম দেখায় প্রেম, অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট। ভার্সিটির শুরু থেকেই ইমন সবসময় চেষ্টা করত মিথিলার কাছে কাছে থাকতে, কিন্তু তার মিথিলার সাথে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা রেহান ভালো চোখে দেখত না। শুরুর দিকে তারা মিথিলার সামনে ইমনকে নিয়ে মজা করত, ইমনের বাজে রেজাল্ট বা দারিদ্রতা নিয়ে উপহাস করত, কিন্তু তারপরও ইমনকে মিথিলার কাছ থেকে সরাতে না পারায় একদিন খেলার মাঠে রেহান আর তামিল এসে ইমনকে মিথিলার সাথে ঢলাঢলি করতে নিষেধ করে। সেদিন ইমনও তাদেরকে পাল্টা কথা শুনিয়ে দেয় এবং রেহানকে ভার্সিটিতে গুন্ডামি করতে নিষেধ করে। রেহান রেগে ইমনকে সেদিন চর মেরে বসেছিল। সেদিন পার্টিতে ইমন লুকিয়ে রেহান এবং তার বন্ধু তামিলকে কথা বলতে শুনেছিল এবং তারা বলাবলি করছিল আজ রাতেই তাদের মিথিলার সঙ্গে কিছু করার প্ল্যান আছে। তাই ইমনের ধারণা মিথিলার সাথে নোংরা কাজটা রেহান এবং তার বন্ধুরাই করেছে। কিন্তু অন্যদিকে রেহান এবং তার বন্ধু তামিল সম্পূর্ণ উল্টো কথা বলে। ভার্সিটির শুরু থেকেই রেহান যে মিথিলাকে পছন্দ করত সেটা মোটামুটি ক্যাম্পাসের সবাই জানত। রেহান জানায় রেহান নয় বরং ইমনই এসে তাকে নিষেধ করেছিল মিথিলার সঙ্গে ঢলাঢলি না করতে। এ কথাটা শুনে রেহান অনেক রেগে গিয়েছিল, কারণ ক্যাম্পাসে রেহানের প্রভাব ছিল অনেক বেশি। আর অন্যদিকে ইমনের মতো একটা ছেলে এসে যখন তাকে মিথিলার সঙ্গে যোগাযোগ না রাখতে বলে তখন তার রেগে যাওয়াটা স্বাভাবিক। তখনই তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং এক পর্যায়ে রেহান ইমনকে থাপ্পড় মেরে বসে। তবে রেহান অস্বীকার করে না যে সেদিন রাতে তাদের মিথিলার সঙ্গে কোনো প্ল্যান ছিল না। আসলে রেহান অনেক দিন ধরেই ভাবছিল যে সে মিথিলাকে প্রপোজ করবে, কিন্তু মিথিলা সম্পর্কের ব্যাপারে একদমই নেগেটিভ থাকায় কখনোই সে তার ইনিয়ে বিনিয়ে করা প্রপোজে পজিটিভ কোনো রেসপন্স দেখায়নি। রেহান যখন জানতে পারে সেদিন পার্টিতে মিথিলা মদ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন সে প্ল্যান করে মিথিলা যখন ড্রাঙ্ক হবে তখন সে 101টা গোলাপ নিয়ে তাকে প্রপোজ করবে। সাধারণত ড্রাঙ্ক অবস্থায় মানুষ অত কিছু বিচার বিবেচনা করে না, তাই রেহান ভেবেছিল ড্রাঙ্ক মিথিলাকে প্রপোজ করলে সে হ্যাঁ বলে দেবে এবং সেই পুরো ঘটনাটা সে তামিলকে দিয়ে ভিডিও করাবে। কিন্তু সেদিন রাতে যেটা হয়েছিল সেটা হলো মিথিলাকে ফুল এবং আংটি দিয়ে প্রপোজ করার পর সে সেটা সুইমিং পুলের পানিতে ফেলে দেয়। এর প্রমাণ হিসাবে তারা তামিলের মোবাইলের ভিডিওটিও ওসি শারমিনকে দেখায়। ওসি শারমিন সবকিছু শুনে ধারণা করে আসলে মিথিলা দুই নৌকাতেই পা দিয়ে চলতে চেয়েছিল। সে জানতো রেহান এবং ইমন দুজনই তাকে প্রচন্ড পছন্দ করে, কিন্তু সে দুজনের সঙ্গেই সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছিল। তার যদি সম্পর্কে যেতে এতই অনীহা থাকতো তার উচিত ছিল তাদের সঙ্গে বন্ধুত্বও কন্টিনিউ না করা। এদিকে সেদিন রাতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ চলে আসে। সেই ফুটেজে দেখা যায় কমলা বা জিঞ্জার কালারের হুডি পরা একটা ছেলে মিথিলাকে অনেকটা কোলে করে এনে উবারে তুলে দিচ্ছে। মিথিলা এই হুডিটা দেখে চিনতে পারে এই হুডিটা সে গত বছরে রেহানের বার্থডেতে গিফট করেছিল, আর সেদিন রাতে পার্টিতেও রেহান এই হুডিটা পরেছিল। অন্যদিকে সেই উবার ড্রাইভার মাকসুদেকেও যখন রেহানের ছবি দেখানো হয় সেও তাকে চিহ্নিত করে যে সেদিন রাতে রেহানই তাকে মিথিলাকে গাড়িতে তুলে দিয়েছিল। দুয়ে দুয়ে 4 মিলিয়ে পুলিশ ধারণা করে নেয় রেহানই আসল অপরাধী এবং রেহানকে পুলিশ গ্রেফতার করে জেলে পুরে দেয়। মিথিলা থানা থেকে বের হয়। রেহানের বন্ধু বান্ধবরা সেদিন রাতে সবাই মাতাল অবস্থায় ছিল, তাই তাদের পক্ষে জানার কথা না আসলেও রেহান মিথিলাকে কিছু করেছে নাকি করেনি। তাই তারা দ্রুত মিথিলার চোখের আড়াল হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রেহান জেলে যাবার পর রেহানের প্রতি মিথিলার মনোভাব একদমই চেঞ্জ হয়ে যায়, আর সেই সুযোগটাই নেয় ইমন। সে মিথিলাকে প্রপোজ করে বসে, তবে মিথিলা তার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। কিন্তু আমরা ইমনের চেহারা দেখে বুঝতে পারি তার ভেতরে কিছু একটা ঘটে চলেছে। সে আসলে অবাক হয়েছে সেই উবার ড্রাইভার মাকসুদ যখন রেহানকে চিহ্নিত করে, কারণ সেদিন রাতে
মিথিলাকে উবারে উঠিয়ে দিয়েছিল আর কেউ নয়, এই ইমনই। কিন্তু তারপরও কেন উবার ড্রাইভার তাকে ধরিয়ে দিল না, এই ব্যাপারটাই তার মাথায় আসে না। আসলে সেদিন রাতে ইমনকে যখন রেহানরা মারধর করে বের করে দেয়, তখন সে সেই রিসোর্ট থেকে যায় না, বরঞ্চ সে স্টাফদের ওয়াশরুমে পালিয়ে যায়। রাতের বেলা যখন তারা ড্রিঙ্ক করছিল, তখন বাইরে থেকে ইমন সবই লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে দেখতে পায় রেহান গোলাপ নিয়ে মিথিলাকে প্রপোজ করেছে এবং মিথিলা সেই সব কিছু সুইমিং পুলে ফেলে দিয়েছে। এটা দেখে খুবই খুশি হয় ইমন। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ইমন লুকিয়ে লুকিয়ে সেই ঘরের ভেতরে ঢুকে। সে দেখতে পায় যে মিথিলা সেখানে অচেতন অবস্থায় শুয়ে আছে। প্রথমে ইমনের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে ভেবেছিল মিথিলাকে দ্রুত উবারে করে তার বাসায় পাঠিয়ে দেবে, যাতে রেহান পরে কোনো খারাপ কিছু না করতে পারে। কিন্তু মিথিলাকে ওভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইমন একসময় নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। সে ঘুমন্ত মিথিলাকে অনৈতিক কাজ করার অভিপ্রায়ে জড়িয়ে ধরে। সে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই মিথিলা জেগে ওঠে। মাতাল অবস্থায়ও সে ইমনকে দেখে চিনতে পারে এবং এক পলক চোখ খোলার মুহূর্তে সে বলে, ইমন তুই কি যাসনি? এতটুকু বলে আবারও সেন্স হারিয়ে ফেলে মিথিলা। কিন্তু ইমন প্রচণ্ড ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে সেন্স ফেরার পরেও যদি মিথিলার এই স্মৃতি মনে থাকে, তাহলে তাকে অনেক বিপদে পড়তে হবে। তখন সে রেহানের গা থেকে খুলে ফেলা সেই জিঞ্জার কালারের হুডিটা পরে নেয় এবং মিথিলাকে জড়িয়ে ধরে তার কানে কানে বলতে থাকে যে সে রেহান। ইমন তার পৈশাচিকতা চরিতার্থ করার পর রাইড শেয়ারিংয়ে কল দেয়। তখন উবার ড্রাইভার মাকসুদ সেখানে আসে। ইমন সেই জিঞ্জার কালারের হুডি পরা অবস্থায় মাস্ক পরে মিথিলাকে নিয়ে সেই গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। ড্রাইভারের সঙ্গে বেশি কথা না বলে তাকে জাস্ট মিথিলার কাজিনের নাম্বারটা লিখে দেয় আর তাকে একটা 1000 টাকার নোট দিয়ে দেয়। তখনই মূলত সেই উবার ড্রাইভার মাকসুদের সন্দেহ হয়েছিল যে ইমন কোনো একটা পাপ কাজ করেছে, কারণ ইমনের চোখই বলছে সে। কিন্তু ইমন একটা জিনিস বুঝতে পারছে না, সেটা হলো মাকসুদ কেন তাকে শনাক্ত না করে রেহানকে ফাঁসিয়ে দিয়েছে। এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই মাকসুদ সেখান থেকে চলে যায়। আসলে ইমন যেমন পাপী, মাকসুদ নিজেও সেরকম একজন পাপী ব্যক্তি। আর পাপী ব্যক্তিরা সাধারণত পাপীদেরকেই সাহায্য করে যাতে পাপ পৃথিবীতে টিকে থাকে। এই মাকসুদ কিন্তু কোনো সাধারণ উবার ড্রাইভার নয়। সে শুধুমাত্র বৃহস্পতিবার রাতেই উবার চালায়, কারণ বৃহস্পতিবার রাতে নগরীর একটা অংশ যখন মদ আর নেশাতে ডুবে থাকে, তখন সে খুঁজে বের করে তার শিকার। এখন পর্যন্ত 11টা মেয়েকে সে নষ্ট করেছে। সেদিন রাতে মিথিলাকে যখন ইমন গাড়িতে তুলে দেয়, তখন মিথিলাকে দেখেই বুঝেছিল সে যে ইমন তার সঙ্গে কোনো খারাপ কাজ করেছে। তাই সে নগরীর বিভিন্ন রাস্তা দিয়ে যাবার সময় সেই রাস্তাতে সিসি ক্যামেরা নেই, সেই রাস্তায় গাড়ি থামিয়ে পেছনের সিটে গিয়ে মিথিলার সঙ্গে নোংরা কাজ করে এবং তাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে। তার অভিজ্ঞতা থেকে জানতো যে পুলিশ বিভিন্ন সিসি ক্যামেরার পয়েন্টে তার গাড়ির খোঁজ করবে। তাই সে কাজ শেষ করে বিভিন্ন সিসি ক্যামেরার পয়েন্ট দিয়ে যাবার সময় ইচ্ছা করে সিসিটিভির দিকেই তাকিয়ে যায়, যাতে পুলিশ কখনোই তাকে সন্দেহ না করে। আসলে এই মাকসুদ একজন কঠিন পাপী, যে কিনা বৃহস্পতিবার রাতে খুঁজে বেড়ায় নগরীর বুকে অন্যান্য পাপীদেরকে তাদের পাপ কাজ টিকিয়ে রাখার জন্য। এজন্যই সে আরেক পাপী ইমনকে সাহায্য করেছে। আর এখানেই শেষ হয় থার্সডে নাইটের গল্প। প্রিয় দর্শক, এই ড্রাইভার মাকসুদের মতো কিন্তু আমাদের চারপাশে অনেক লোক বিরাজমান আছে, যারা অপেক্ষা করে থাকে প্রেমিক প্রেমিকাদের দুর্বলতার সুযোগ নেয়ার জন্য। প্রেমিকের সঙ্গে ইন্টিমেট হতে গিয়ে কোনো জায়গায় গিয়ে অন্যান্য লোকদের দ্বারা নির্যাতন এবং ব্ল্যাকমেইলের শিকার হয়েছে এরকম প্রেমিকার সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু এ সকল ঘটনা বেশিরভাগ সময়ই লোকলজ্জার ভয়ে কেউ কাউকে বলতে চায় না। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা ওত পেতে থাকে প্রেমিক প্রেমিকাদেরকে এরকম বিভিন্ন গোপন স্থানে ধরার জন্য। থার্সডে নাইট গল্পে মাকসুদ ছিল সেরকম একটা চরিত্র। বৃহস্পতিবার রাতে শহরের আনাচে কানাচে অনেক জায়গাতেই অনেক মেয়ে ড্রাঙ্ক অবস্থায় গাড়িতে ওঠে এবং তার মূল টার্গেট থাকতো সেই মদ্যপ নারীদের সর্বনাশ করা। প্রিয় দর্শক, পাশ্চাত্য যত আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে, আমরা ততটাই অন্ধকারে হয়তো পতিত হচ্ছি। এই বৃহস্পতিবার রাতের পার্টির কালচারটিও তার অন্তর্ভুক্ত।
কিন্তু মাকসুদের মতো এ সমস্ত পিশাচদের হাত থেকে নিজের প্রেমিকার সম্ভ্রম বাঁচাতে চাইলে আপনাদের উচিত এ সমস্ত পাশ্চাত্যের সংস্কৃতিকে পরিহার করা এবং নিজের কাছের মানুষদেরকে নিয়ে এমন কোনো জায়গাতে না যাওয়া যেখানে এরকম বিপদ হতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।